আলাইকুম। আচ্ছা, সামনে চলে আসি। আসসালামু আলাইকুম। ক্যামেরা কোনো ঠিক হয়নি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তৌফিক কবির অ্যান্ড ওয়েলকাম টু দ্য সেভেন্থ ক্লাস। হ্যাঁ, সেভেন্থ ক্লাসে আজকে আমরা পড়বো ওই আগের জিনিসগুলো, অরবিট এবং অরবিটালের পার্থক্যগুলো পড়বো। আমি যখন এগুলো রেকর্ড করেছিলাম, মানে লিখেছিলাম খাতায়, তখন ভাবিলাম যে অনেক ভালো ওয়ের করবো। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে একদম টিপিক্যাল সাতক্ষীরার ল্যাঙ্গুয়েজ। তখন মনে করিলাম যে ভালো হবে, মনে হয় একদম খুব ভালো করে সেইভাবে সেই রামপালি বলবো। বাট এই ক্লাসে যখন আসলাম তখন এসি আর মনে নেই, আর কি হুলস্থুলি ঘটনা ভাই। ক্যামেরার সামনে আসলে আর কিছু হয় না। আমি মানে ফিল করতে চাই যে আমি ক্যামেরার সামনে নেই, বাট ক্যামেরার সামনে তো থাকে, ক্যামেরার সামনে বসে তো কথা বলতে হয়, তখন আর মুখ দিয়ে কথা বেরোয় না ভাই। তো আমি ফাও বকর বকর না করে আমি ক্লাসে চলে আসি। ক্যামেরা চশমাটা বাই দ্য ওয়ে। ওয়েলকাম ম্যান। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পাগলের ক্লাস। আমি মোহাম্মদ তৌফিক কবির এবং আজকে আমরা পড়বো, আমি এখানে দেখাই দিই, আমি এখানে থেকেই পড়ি। মেইনলি আমরা আগে যে জিনিসগুলো বলেছিলাম, এস অরবিটাল হয় আছে গোলাকৃতির। এটা সবাই জানি ভাই। এস অরবিটাল হয় আছে গোলাকৃতির, সমভাবে বিস্তৃত থাকে, সমভাবে বিস্তৃত থাকে। শুধুমাত্র এটাই সমভাবে বিস্তৃত থাকে। আমার ব্যান্ডটা একটু খুলে দিই, চুলে করতেছে। সো এস অরবিটাল হচ্ছে গোলাকৃতির এবং সমভাবে বিস্তৃত থাকে, বাট পরমাণু যে পি অরবিটালটা, এটা কিন্তু সমভাবে বিস্তৃত থাকে না, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম থাকে। নিউক্লিয়াসের চতুর্দিকে সমভাবে বিস্তৃত থাকে না, ডাম্বেল আকৃতি এবং একটি নোডাল প্লেন থাকে। বাট এস অরবিটালে কিন্তু নোডাল প্লেন থাকে না। আমি নোডাল প্লেনের কথা বলছি, এখানে কোনো ইলেকট্রন মেঘের ঘনত্ব থাকে না, দুটি অরবিটকে ডিভাইড করে নিউক্লিয়াসকে ভেদ করে, আছে নোডাল প্লেন। দ্রুত পড়বো। পি অরবিটাল হচ্ছে নিউক্লিয়াসের চতুর্দিকে সমভাবে বিস্তৃত, আগে বললাম এটা। ডি অরবিটাল হচ্ছে দুইটি নোডাল প্লেন থাকে এবং এফ অরবিটালে তিনটি নোডাল প্লেন থাকে, বাট এস অরবিটালে কোনো নোডাল প্লেন থাকে না। ইলেকট্রনের শক্তির মান ঋণাত্মক কেন? ইলেকট্রনের নিউক্লিয়াসের অবস্থান অসীমে, তখন স্থির বৈদ্যুতিক প্রভাব শূন্য, মান শূন্য, বা এটা হচ্ছে সর্বোচ্চ মান। নিউক্লিয়াস ও ইলেকট্রনের অবস্থান অসীমে, ভাই আমি আগেও বলছি, আমি রিপিট করবো না, ক্লাস বড় হয়ে যাচ্ছে। 1 মিনিট 30 সেকেন্ড কথা বলা মানেও অনেক। স্পিন ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে আসতে শক্তি ব্যয় করতে হয়। স্পিন মানে ঘূর্ণায়মান ইলেকট্রন, ইলেকট্রনের কাছে আসতে শক্তি ব্যয় করতে হয়। এই কারণেই -13.6 ইলেকট্রন, 13.6 ইলেকট্রোভোল্ট ইভি, বা 1312 কিলোজুল পার মোল, বা 2.18 ইন্টু 10⁻13 জুল। হ্যাঁ, এই তিনটা মানই সেম। ও সরি, 2.1 ইন্টু 10⁻18 জুল, বা 13.12 কিলোজুল পার মোল, বা ওই যেটা বললাম 13.6 মেগা। মানে ফিজিক্সে একরকম, কেমিস্ট্রিতে আর একরকম ভাই, ঘুলাই যায় ভাই, ঘুলাই যায় ভাই, কিচ্ছু করার নেই। সো অরবিটের কথা বলি। অরবিট হচ্ছে 2D। ফার্স্ট কথা, অরবিট হচ্ছে 2D, অরবিটাল হচ্ছে 3D। অরবিট হচ্ছে KLMNO। ডেল এক্স ডেল পি নির্ণয় করা যায় কজ কণা ধর্ম বিশ্বাস করে অরবিট। সো হাইড্রোজেন বিরোধিতা, মানে হাইজেনবার্গকে বিরোধিতা করে। হাইজেনবার্গ বলতেছে অবস্থান এবং ভরবেগ নির্ণয় করা একসাথে সম্ভব না, কজ এটা তরঙ্গ আকারে বিহেভ করে। বাট যেহেতু অরবিট দিছে বোর, এবং বোর হচ্ছে কণা তত্ত্ব ইউজ করে, আমি আগে বহুবার বলেছি এই জিনিসটা। আর অরবিটালস হচ্ছে 3D, তরঙ্গ ফাংশন, তরঙ্গ বলবিদ্যার গাণিতিক ফাংশন, হাইজেনবার্গের অনিশ্চয়তা মেনে চলে। এবং অরবিটে থাকে হচ্ছে 2n² সংখ্যক ইলেকট্রন, আর অরবিটালে থাকে প্রত্যেকটা মানে বিপরীত স্পিনের 2টি করে ইলেকট্রন। অরবিটে থাকে হচ্ছে 2n² সংখ্যক ইলেকট্রন, এবং অরবিটালে থাকে হচ্ছে বিপরীত স্পিনের 2টি করে ইলেকট্রন। আমি আগে বলছি এই জিনিসগুলা, আবার একটু বলে দিই। সাপোজ আমার হচ্ছে মানে n এর মান হচ্ছে 3, l এর মান তাহলে হবে 2, কজ l = n-1, 2। এখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কত হবে? +-2। তাহলে কি কি হচ্ছে? -2, -1, 0, +1, +2, 5টা পাচ্ছি। 5টা ওই অরবিটালে
বিপরীত স্পিনে 2টি করে টোটাল 10টা ইলেকট্রন থাকবে। বুঝছো এবার? সবাই জানে এটা। সো এইবার হচ্ছে এই জিনিসটা আমি আজকে সকালে পড়ছি মেবি। আব্বাও প্রিন্সিপালের কথা বলি, এটা একদম থার হওয়া লাগবে। আমি একদম আব্বাও প্রিন্সিপাল মানে হচ্ছে ভাই বিল্ড করা, মানে নিচ অরবিট থেকে উপরে অরবিটে যাব, নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাব আমরা এক এক করে আস্তে আস্তে। সো সমশক্তির অরবিটাল গুলাকে বলা হয় ডিজেনারেট অবস্থা। ওই যে অরবিটের কথা, মানে এই যে শক্তি স্তরগুলো অরবিটালসের কথা বললাম না, এগুলো হচ্ছে সমশক্তির অরবিটাল। মানে এক জায়গায় 10 আর এক জায়গায় 15 হবে না, একটা অরবিটালের শক্তি 10ই হবে, দ্বিতীয় শক্তি অরবিটাল হবে 100। তারপরে বাই কমন সেন্স, বেশি এক্সপ্লেন করতে যে গুলায় যায় না। সো আব্বাওয়ার হচ্ছে 3টে প্রিন্সিপাল। ফার্স্ট প্রিন্সিপাল হচ্ছে নিম্ন শক্তি স্তরে আগে ইলেকট্রন যাবে। এই থিওরি আমার মুখস্থ প্রায়, আমি একদম ক্লিয়ারলি বলি। এখন কালকে পড়ছি, আজকে পড়ছি তো একদম মুখস্থ। সো নিম্ন মানে প্রথম আব্বাওয়ার প্রথম ল হচ্ছে, আমি রেকর্ডিং করছি তো 6 মিনিট হয়েছে, আমি দ্রুত শেষ করে দিব। একদম নিম্ন শক্তির স্তরে থেকে ইলেকট্রন উচ্চ শক্তির স্তরে যাবে, 1s ইলেকট্রন আগে যাবে। এরও অনেক রুল আছে। যদি আমার n+l দ্বারা একটা সূত্র আছে, মনে হয় n+l, কই সেটা, হ্যাঁ n+l। দেখছো, আমার নিজের উপরে ডাউট নেই, আমি সামনে রেখেই বলি। সো ফার্স্ট কথা হচ্ছে নিম্ন শক্তি অরবিটাল থেকে উচ্চ শক্তি অরবিটালে যাবে। সো দ্বিতীয় রুল হচ্ছে, এটা হচ্ছে পলির প্রিন্সিপাল। একটি অরবিটালে 2টি ইলেকট্রন থাকবে এবং বিপরীত স্পিনের ইলেকট্রন থাকবে, একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, একটা নর্থ পোল থেকে সাউথ পোল, একটা সাউথ পোল থেকে নর্থ পোল। এইভাবে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। এটা হচ্ছে পলির বর্জন নীতি। এবং থার্ড রুল হচ্ছে ইলেকট্রনগুলো অধিক সংখ্যায় বিজোড় অবস্থায় থাকবে, এটা হচ্ছে হুন্ডের নীতি। অরবিটালে ইলেকট্রনগুলো বেজোড় অবস্থায় প্রবেশ করবে এবং নিম্ন শক্তি স্তরে আগে প্রবেশ করবে। এটা কিন্তু আমি বারবার বলতেছি, কজ নিম্ন শক্তির স্তরটা হচ্ছে স্থায়ী হয়, ওখানে শক্তি কম লাগে, কারণ ওটা স্থায়ী। পলির বর্জন নীতি আমি বলি, 2টি ইলেকট্রনের 3টি কোয়ান্টাম সংখ্যার মান সেম হবে, বাট একটা কোয়ান্টাম সংখ্যার মান সেম হবে না। ওই যে প্লাস হাফ মাইনাস হাফ, যে কোনো 2টা ইলেকট্রন আমি চুজ করে নিলাম। সাপোজ n এর মান 3, l এর মান 2, m এর মান +-2। স্পিন সংখ্যা এসে একটার প্লাস হাফ আর একটার হয়ে যাচ্ছে মাইনাস হাফ। এটাই হচ্ছে আমার পলির প্রিন্সিপাল। হুন্ডের প্রিন্সিপালও বলতেছি একটু পরে। অরবিটালে ইলেকট্রন সংখ্যা হচ্ছে অরবিটালে ইলেকট্রন সংখ্যা 2 × 2l + 1, 2 × 2l + 1, 2 × 2l + 1। এবং অরবিট বা শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 2n², এটাই ম্যাক্স। এই দুটো হচ্ছে ম্যাক্স। ব্যাখ্যা দিচ্ছি, আমি সামনে না আসলে ব্যাখ্যা দিতে পারবো না, আমি এখানে আগে বলে নিই এটা। সো হুন্ডের নিয়ম হচ্ছে s অরবিটালের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য, s অরবিটালের জন্য হুন্ডের নিয়ম প্রযোজ্য। বইতে লেখা আছে, আমি বলতেছি, কজ এখানে প্লাস হাফও থাকে মাইনাস হাফও থাকে। বাট যখন p অরবিটালে আসে বা d অরবিটালে আসে, তখন এটা একটু স্পেস পাই, তো এই কারণে চেঞ্জ হয়। s অরবিটালের ক্ষেত্রে আমি মনে রাখি না ভাই, s অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য না, জাস্ট মনে রাখি। আব্বাওয়ার প্রিন্সিপাল হচ্ছে প্রথমে নিম্ন শক্তি, তারপরে উচ্চ শক্তি অরবিটাল পূর্ণ করে। নিম্ন শক্তির ইলেকট্রন বিন্যাস অধিক স্থিতিশীল হয়, এটা হচ্ছে আব্বাওয়ার নীতি। n+l, n এর মান কম, তার শক্তি কম, অর্ধপূর্ণ বা সম্পূর্ণ বা প্রতিসমতার কারণে সুস্থিতি লাভ করে।
ভাই এস অরবিটালে কটা ইলেকট্রন থাকে? 2টা। পি অরবিটালে 6টা, ডি অরবিটালে 10টা, এফ অরবিটালে 14টা। এর যদি হাফ হাফ থাকে সেটা হবে সুস্থিতি, সেটা হলেও ইলেকট্রন সুস্থিতি পাবে, মানে 3 হইলেও সুস্থিতি হবে, 5 হইলেও সুস্থিত হবে, মানে হাফ মানে 7 হইলেও সুস্থিত হবে। মানে এগুলো আমি কিভাবে, মানে কমন সেন্সের বিষয় আছে একটু, মানে ঠিক বুঝাইতে পারতেছি না আমি, বাট আমি নিজে মানে বুঝি। কাউকে এমনি ফেস টু ফেস হইলে বুঝাই দিতে পারবো, বাট আমি সামনেও আসতেছি রে, একটু পড়ে নেয় শেষবার একদম, আর একটা পেজ বাকি, মনে হয় 1-2টা পেজ বাকি, দ্রুত পড়াই দিই। 3+1 × D × 3NF শক্তির পার্থক্য খুবই কম, তাই এদের ক্ষেত্রে সেম মানে ক্রস ওভার ঘটে। 2n+1D × O, এটা 3 না, n+1 × D এবং NF শক্তির পার্থক্য খুবই কম, তাই এদের ক্ষেত্রে ক্রস ওভার ঘটে। এটা একটা হিউজ একটা অবজেক্টিভ, আমি বইতে দেখাই দেবো। দেখছো, এটা আমি যখন লিখছি তখন খুব মানে ফিল আইছে, মানে মনে হয় লাইক ইটস লাইক আমি সব বুঝছি, বাট যখন ক্লাসটা নিচ্ছি ওই থাক হয়ে গেলাম। ক্যারেক্টার চেঞ্জ করেও মানে ভিডিও ইন্টারেস্টিং হচ্ছে না, তাহলে আর কি করতে পারি ভাই? এই ভিডিওগুলো ইন্টারেস্টিং করার জন্য আমি কি না করছি। ভিডিও ক্লিপ অ্যাড করছি আগের ভিডিওগুলো, যদি দেখে থাকো, যদিও খুব বোরিং ছিল, ফালতু ভিডিও ছিল, ওখানে ক্লিপ অ্যাড করছি, কি হয়েছে, আমার কপিরাইট স্ট্রাইক খাইছি। সো ভিডিও কি হয়েছে, স্ট্রাইক ডাউন, মানে ক্লেম খাইলে কি হয়, ভিডিওটা রেস্ট্রিক্টেড হয়ে যায়, আমি ছাড়া কেউ দেখতে পাবে না। তাহলে আমি ক্লিপ এত কষ্ট করে ভিডিও এডিট করে ক্লিপ অ্যাড করে, যদিও ক্লিপগুলো টাইমলি অ্যাড করতে পারতাম না, মনে হয়তো এই সময় অ্যাড করবো, বাট ভিডিও যখন প্লে করে ওই জায়গাটা খুঁজতে চাই, তখন দেখি সেই ক্লিপ আমি খুঁজে পাচ্ছি না। তো বেশি বক না করে আমি ক্লাসে আসি। n = L-1, n-1, m = +-L, s = +-½ s অরবিটালের ক্ষেত্রে 2l+1, p অরবিটাল। এটা আমি যে কিভাবে বুঝাবো, আমি সামনে দাঁড়াবো, এটা আমি বলতেছি, আমি ওটা বলতেছি। ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, ম্যাক্সওয়েল বিদ্যুৎ ও চুম্বক ক্ষেত্রের প্রভাবে দৃশ্য ও অদৃশ্য আলোর উৎপত্তি হয়। বিদ্যুৎ ও চুম্বক ক্ষেত্রের প্রভাবে দৃশ্য ও অদৃশ্য আলোর উৎপত্তি হয়। আলোর গতিবেগ মাধ্যমের উপর নির্ভরশীল। আলোর গতিবেগ মাধ্যমের উপরে নির্ভরশীল। আলোর গতিবেগ মাধ্যমের উপরে নির্ভরশীল, একটু মনে রাখো, যদিও আমার বিশ্বাস হয় না। আলোর বেগ, ভাই আইনস্টাইন বলে গেছে আলোর বেগ কনস্ট্যান্ট থাকে, বাট আমি যখন ওই যে কি বলে লাইট নিয়ে কাজ করি, অপটিক্স নিয়ে কাজ করি, ফিজিক্সে যখন আমরা কাজ করবো অপটিক্স নিয়ে, তখন দেখবো যে কাচ মাধ্যমে আলোর বেগ চেঞ্জ। বাট আইনস্টাইন কিন্তু 8 চ্যাপ্টারে মডার্ন ফিজিক্সে বলে গেছে আলোর বেগ অলওয়েজ ধ্রুবক থাকে, মানে ফিজিক্সও এখানে মারা খাইছে। কোথায় যাব? এখানে আমি বললাম এটা এই কারণে, ম্যাক্সওয়েল হচ্ছে বিশাল আলো নিয়ে বিশাল তত্ত্ব বানাই ফেলছে। তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে 3টা। তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে, বিস্তার থাকবে বা অ্যাম্পলিটিউড থাকবে। সো গামা রশ্মি নিয়ে কথা বলি। 5 × 10⁻12 এর রেঞ্জ, অধিক শক্তি সম্পন্ন তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নিঃসরণ ঘটে। আচ্ছা, আমি একটু সামনে আসি, আমি বইতে একটু দেখাই দিব। তো এটাই হবে আমার শেষ ক্লাস। 20 মিনিটের হলেও আমি শেষ করব। 13 মিনিট হয়ে গেছে, প্রায় 20 মিনিট হলেও আমি ক্লাস শেষ করে থাকবো। আমি চশমা না পড়লে আমি মানে সমস্যা হচ্ছিল, তাই সামনে আসলাম, চশমা পড়তে হবে আমার। সো সব অল সেট আপ। সো তড়িৎচুম্বকীয় তরঙ্গের বৈশিষ্ট্য হচ্ছে 3টা। তো তরঙ্গ দৈর্ঘ্য থাকবে, ফ্রিকোয়েন্সি থাকবে, বিস্তার থাকবে। এবার হচ্ছে আলফা গামা রশ্মির কথা বলি। গামা রশ্মি হচ্ছে ক্যান্সার এবং অণুজীব ধ্বংস করে, আমি দেখাই দিচ্ছি বইতে। অধিক শক্তি সম্পন্ন তেজস্ক্রিয় আইসোটোপ থেকে নিঃসৃত হয়। মোসাবার স্পেকট্রোস্কোপি, নিউট্রন অ্যাক্টিভেটর অ্যানালাইসিস, এই 2টা কাজে, এইগুলোর কাজে হচ্ছে গামা রশ্মি ইউজ করা হয়। ম্যাসোবার স্পেকট্রোস্কোপি, নিউট্রন অ্যাক্টিভেশন অ্যানালাইসিস, এই 2টা কাজে হচ্ছে ব্যবহার করা। একই কথা বারবার বললাম। এক্স-রে হচ্ছে 1 × 10⁻10। ফ্লোরিসেন্স এমিশন ক্রিস্টালোগ্রাফিতে ইউজ করা হয়। দেহের ইন্টারনাল ছবি তুলতে এক্স-রে ইউজ করা হয়। আর এটা ক্যান্সার, এটা আগে বললাম। দ্রুত ফার্স্ট। সো ইউভি হচ্ছে
গিভিরক্সে অনেকগুলো কাজ এখানে বলা হয়েছে, আমি জাস্ট লিখে রাখছি। এখন তোমার যদি মুখস্থ করার ইচ্ছা থাকে কইলো, যদি যদি গার্ডস থাকে তাহলে মুখস্থ করো। আমার যেটা মনে হয়েছে, আমি ড্রাগস করি তো এই কারণে এটা মনে রাখছি। 200 থেকে 400 ন্যানোমিটারের ভিতরে এটা হচ্ছে ড্রাগ শনাক্ত করে। আর লাইট থেরাপি দেওয়া হচ্ছে 300 থেকে 320, সেল ইমেজিং 280 থেকে 400 রেঞ্জগুলো যদি পারো মুখস্থ করে নিও। এবং মানে ভিজিবল লাইট, আমরা যেটা দেখতে পাই, যোজ্যতা স্তরের ইলেকট্রনগুলো যে অঞ্চল থেকে রশ্মি শোষণ করে বর্ণালী সৃষ্টি করে। যোজ্যতা স্তর থেকে ইলেকট্রন শোষণ, মানে ওইটা আউটার মোস্ট শেলের কথাই আবার বলছে এখানে। ওইখান থেকে ইলেকট্রনগুলো ভিজিবল লাইট শোষণ করে এবং বর্ণালী সৃষ্টি করে। ইনফ্রারেড রে, ফিজিওথেরাপি, রিমোট কন্ট্রোল এবং অপটিক্যাল ফাইবার ইউজ করা হয় ইনফ্রারেড রে। নিয়ার আয়ার, মিডিল আয়ার, ফার আয়ার। নিয়ার আয়ার হচ্ছে 0.780 মাইক্রোমিটার, ন্যানো থেকে মাইক্রো চলে আসলাম। 2.5 থেকে মিডিল আয়ার হচ্ছে 2.5 থেকে 25 মাইক্রোমিটার পর্যন্ত। আমি শুরুটা লিখছি আর শেষটা দিছি এখানে, মানে মনে রাখার সুবিধার্থে। অর্গানিক বা কার্যকারীমূলক শনাক্তকরণে মিডিল আয়ার ইউজ করা, এটা কিন্তু একটা বিশাল অবজেক্টিভ ভাই। ম্যাক্রো হচ্ছে ম্যাক্রো না মাইক্রো, ওই শেষেই গে স্টোরেজ শেষ। ইন্টারেস্টিং ভাই, স্টোরেজ শেষ। সিগন্যাল দিছে আমার, 16 মিনিটের ভিডিও হয়েছে জাস্ট। সো রেডিও ওয়েভ হচ্ছে 1 মিটার থেকে 100 কিলোমিটার পর্যন্ত আমি দ্রুত যাব। এমআরআই যন্ত্র, রেডিও অ্যান্টেনা, উচ্চ কম্পাঙ্কের এসি প্রবাহ দ্বারা রেডিও ওয়েভ বানানো হয়। রেডিও অ্যান্টেনাতে উচ্চ কম্পাঙ্কের এসি প্রবাহ, অল্টারনেটিং কারেন্ট প্রবাহ করে রেডিও ওয়েভ বানানো হয়। এনএমআর ফর্ম, এটা বিশাল একটা ইম্পর্টেন্ট তথ্য আমি দিয়ে দিই। বেজোড় সংখ্যক প্রোটন ও নিউট্রনযুক্ত নিউক্লিয়াসে ম্যাগনেটিক মোমেন্ট থাকে। এগুলো হচ্ছে আমার এনএমআর পরমাণু। বেজোড় সংখ্যক প্রোটন বা নিউট্রন থাকে, এই যে বেজোড়। এনএমআর পরমাণুকে শক্তিশালী চৌম্বক ক্ষেত্রে রেখে রেডিও ওয়েভ প্রয়োগ করলে এমআরআই আবিষ্কার করা। এর মাধ্যমে এমআরআই যন্ত্র, মানে ওই যে ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, আমার যে চিকিৎসা ক্ষেত্রে যে এটা ইউজ করি। আমার ক্লাস এখানে শেষ। আবারও সিগন্যাল দিছে, আমি দেখাই দিই কোথায় কি আছে, এখান থেকে তোমরা পড়ে নিবা। আমি পড়েছি হচ্ছে এ পর্যন্ত, অনেক কিছু পড়ে ফেলাইছি, এখানে আমি দেখাই দিচ্ছি জাস্ট। সো আমার স্টোরেজ শেষ, এখনই ভিডিও শেষ হয়ে যাবে মনে হয়। আমি নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করবো, এই যে আলোক সম্পর্কিত প্লাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। এখনই যাবো না, স্টোরেজ শেষ, এগুলো এডিট করা লাগবে। দেন আমার এডিট তো করবো না, আপলোড দিব ইউটিউবে। সো এই পর্যন্তই ছিল, আমি সামনে চলে আসি। সো ধন্যবাদ যারা এত সময় ধরে পেশেন্স নিয়ে আমার ভিডিওগুলো দেখছো। এই ভিডিওটা লাস্ট ছিল, এই কারণে 18 মিনিটের মতো হয়ে গেছে প্রায়। সো সাইনিং আউট, মোহাম্মদ তৌফিক কবির, পাগলের ক্লাস।